স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি সুরভি আলম তরণী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের খসড়া থেকে রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধের বিষয়টি বাদ দেওয়া হয়েছে, তবে অন্যান্য আইনে বহাল থাকবে এ কথা জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। অ্যামেন্ডমেন্টটা করেছিলাম, আইনের অ্যামেন্ডমেন্ট, সেখানে অর্গানাইজেশনকে শাস্তি দেওয়ার বিধান ছিল এবং আমাদের প্রস্তাবিত অ্যামেন্ডমেন্টে বলা হয়েছিল কোনো অর্গানাইজেশনকে শাস্তি দেওয়া যদি প্রয়োজন মনে করে শাস্তি দেওয়া দরকার, তাহলে ট্রাইব্যুনাল শাস্তি দেওয়ার সুপারিশ করতে পারবে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। অধ্যাদেশটি জারি হলে রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করতে পারবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তবে সরাসরি শাস্তি দিতে পারবে না ট্রাইব্যুনাল। সচিবালয়ে প্রথমবার অনুষ্ঠিত বৈঠকে এর অনুমোদন দেওয়া হয়। পরে বৈঠকের সিদ্ধান্তগুলো তুলে ধরে মন্ত্রিপরিষদ সচিব বলেন আরও বিস্তারিত। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর বুধবার প্রথমবারের মতো সচিবালয়ে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ উপলক্ষে পুরো সচিবালয় জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। সকাল 11টায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে শুরু হয় বৈঠক, চলে বেলা 1:30টা পর্যন্ত। সব মিলিয়ে 20টি অধ্যাদেশ বৈঠকে উপস্থাপন করা হয়। এর মধ্যে সংশোধনী প্রস্তাব উত্থাপন হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ 2024-এর খসড়া নীতি ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। অধ্যাদেশটি জারি হলে রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করতে পারবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে মন্ত্রিপরিষদ সচিব জানান, ট্রাইব্যুনালে আসামিপক্ষ চাইলে বিদেশি আইনজীবী নিয়োগ করতে পারবে। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2024-এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন হয়েছে, থ্রেড বিয়ার ডিসকাশন হয়েছে এবং কিছু কিছু বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তিনি আরও জানান, আন্তর্জাতিক মানের সাথে সঙ্গতি রেখে কিছু ধারায় পরিবর্তন আনা হয়েছে। আদালত চাইলে পুরো বিচার প্রক্রিয়ার ভিডিও ধারণ করে রাখতে পারবে, তবে গণমাধ্যম বা বহিরাগত কেউ তা করতে পারবে না। এটা এই যে অবজারভার রাখার যে বিষয়টা, বাইরে থেকে কাউকে আনা, এটা আগের আইনে ছিল না, এই নতুন আইনে এটা সংযোজন করা হয়েছে। আদালত যদি মনে করেন যে ভবিষ্যতের রেকর্ড করার ঐতিহাসিক বিষয় এগুলো রেকর্ড করার স্বার্থে যদি অডিও ভিডিও সংরক্ষণ করতে চান তারা করবেন, কিন্তু বাইরে সম্প্রচার হবে না। এই নীতিগতভাবে এটাই সিদ্ধান্ত। এছাড়া বৈঠকে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন আইন, বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন 2010, আন্তর্জাতিক অভিবাসী দিবস ও প্রবাসী দিবস একসাথে পালনের সিদ্ধান্ত সহ বেশ কিছু সিদ্ধান্ত পাশ করা হয়েছে। আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উদযাপন করবে। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। আওয়ামী লীগকে নির্বাচনে আনার কথা বলেনি বিএনপি, এই বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে। এ কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, তারা রাজনীতি করতে পারবে কিনা তা নির্ধারণ করবে দেশের জনগণ। সকালে ফেনীর ফুলগাজীতে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও জনসাধারণের মধ্যে শিক্ষা উপকরণ ও ঢেউ টিন বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল। অন্তর্বর্তী সরকার সব জঞ্জাল পরিষ্কার করে দ্রুত নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে বলে আশা প্রকাশ করেন তিনি। বলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বাধা দিতে পারে না বিএনপি, কিন্তু বিগত সময়ে গণহত্যা চালানো শেখ হাসিনা সহ সবাইকে বিচারের আওতায় আনতে হবে বলেও জানান মির্জা ফখরুল। প্রায় 50টি দল 31 দফা সংস্কারের পক্ষে কাজ করে যাচ্ছে। যে সংস্কারগুলোতে জাতীয় ঐক্যমত হবে, অতি সত্বর সেই সংস্কারগুলো করে ফেলে নির্বাচনের দিকে যেতে হবে। আমরা কি বলেছি যে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ থেকে আমরা কথাটা সঠিক হয় নাই। আমরা বলেছি যে আওয়ামী লীগকে রাজনৈতিক দল, কে নির্বাচন করবে, কে রাজনীতি করবে, কে রাজনীতি করবে না, সেটা তো নির্ধারণ করবে জনগণ। আমি একটা রাজনৈতিক দল হিসেবে নির্ধারণ করতে পারি না। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে জুলাই গণহত্যার সুপ্রিম কমান্ডার বলে আখ্যা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। বলেন, তার নেতৃত্বেই অপরাধ সংঘটিত হয়েছে।
অভিযুক্ত আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা যে অপরাধ করেছেন তা শয়তানও করে না বলে মন্তব্য করেন চিফ প্রসিকিউটর। এদিকে অভিযুক্ত ৮ জনকে কারাগারে পাঠানো হয়েছে। ১ মাসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দিতে সময় বেঁধে দিয়েছে ট্রাইব্যুনাল। জুলাই আগস্টে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি করার সময় পতিত শেখ হাসিনা সরকারের অন্যতম আস্থাভাজন ছিলেন পুলিশের সাবেক প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বুধবার সেই আব্দুল্লাহ আল মামুনকেই হাজির করা হয় শেখ হাসিনা সরকারের তৈরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সাথে ছিলেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ আরও ৭ জন। সকালে তাদের হাজির করে মানবতাবিরোধী অপরাধ মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। পরে ১১টার দিকে ৩ বিচারপতির ট্রাইব্যুনালে শুরু হয় শুনানি। শুরুতে চিফ প্রসিকিউটর বলেন, জুলাই আগস্ট গণহত্যায় সাবেক আইজিপি মামুন ছিলেন সুপ্রিম কমান্ডার। এনটিএমসির দায়িত্বে থাকা সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানকে বসনিয়া হার্জেগোভিনার কসাই রাদোভান কারাদিচের সঙ্গে তুলনা করা হয়। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাহেবের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি, প্ল্যানিং, প্রিপারেশন, অর্ডার, কমপ্লিসিট এই সমস্ত বিষয়ে আইনের যে সমস্ত ধারাগুলো প্রযোজ্য তার ক্ষেত্রে সেই বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত সংস্থা দিয়েছেন। বলকানের কসাইদের মতো বাংলাদেশের কসাই হিসাবে এই জিয়াউল আহসান হত্যাকাণ্ড থেকে শুরু করে অপহরণ, নির্যাতন, গুম এগুলোর সাথে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ এসেছে। আশুলিয়ায় পুলিশের গাড়িতে ৪৩ জনের মরদেহ পুড়িয়ে দেওয়ার পাশাপাশি যাত্রাবাড়ি ও মিরপুরে চালানো গণহত্যার বর্ণনাও দেন চিফ প্রসিকিউটর। পরে ৮ জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। আশুলিয়াতে ৬টা ছেলেকে গুলি করে হত্যা করার পরে লাশ ভ্যানে মালপত্রের মতো এরকম চ্যাংদলা করে প্রথমে রিক্সা ভ্যানে উঠিয়েছে, পরবর্তীতে পুলিশের ভ্যানে তুলে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে তাদেরকে পুড়িয়ে নিশ্চিহ্ন করতে চেয়েছে। প্রমাণ করতে চেয়েছে যে পুলিশ ভ্যানে আন্দোলনকারীরা আগুন দিয়ে এই লাশগুলো পুড়িয়েছে। তারা যে অপরাধগুলো করেছে এগুলো শয়তানও করতে ভয় পাবে। এজলাসে গুলশান থানার সাবেক ওসি মাজারুল ইসলামকে হাউমাউ করে কেঁদে উঠতে দেখা গেলেও বাকিরা ছিলেন নিশ্চিন্তে। এ সময় জিয়াউল আহসান দাবি করেন, তিনি কখনোই আয়নাঘরের দায়িত্বে ছিলেন না। এদিকে আসামিপক্ষের আইনজীবীর দাবি, জিয়াউল আহসানকে নিয়ে মিডিয়া ট্রায়াল করা হচ্ছে। ওই অফিসে কোনো আর্মস ফোর্স নেই, ওই অফিসে কোনো আয়নাঘর নেই এবং উনি কখনো ডিজিএফআইতে চাকরি করেননি। আয়নাঘর নামক যে একটা ভয়ঙ্কর তথ্য, সেই তথ্যটা নিয়ে যে মিডিয়া যে ট্রায়ালটা করছে, সেই ট্রায়ালটা ওনার পরিবারের জন্য এবং ওনার জন্য অত্যন্ত মর্মান্তিক। ১ মাসের মধ্যে তদন্ত শেষে ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের কাছে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। নির্বাচন কমিশনকে অগাধ ক্ষমতা দেয়া হলেও তা প্রয়োগে আইনি বাধা আছে, কথা বলেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। নির্বাচন কমিশন সচিবালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে তিনি আরও বলেন, এই জটিলতা নিরসন করে ক্ষমতা প্রয়োগ নিশ্চিত করতে কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেন, পুলিশ ও মাঠ প্রশাসন কিভাবে আরও ভালোভাবে দায়িত্ব পালন করতে পারে তা নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। আপিল বিভাগের রায়, নির্বাচন কমিশনের অন্তর্নিহিত ক্ষমতা আছে, ইনহারেন্ট পাওয়ার, এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে তারা বিধিবিধান, আইন ও বিধিবিধানের সাথে সংযোজন করতে পারে। অ্যাড টু দ্য স্ট্যাটুটরি রুলস অগাধ ক্ষমতা দেওয়া হয়েছে। এই ক্ষমতার প্রয়োগটা হলো একটা সমস্যা ছিল, এই প্রয়োগের সমস্যাটা দূর করতে হবে। সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে মত দিয়ে জাতীয় ও স্থানীয় সব নির্বাচন একই দিনে আয়োজন করতে নির্বাচন সংস্কার কমিশনকে সুপারিশ করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রউফ। বিকেলে নির্বাচন কমিশনে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। বলেন, মানুষ ভোট দেবে দলকে, প্রার্থীকে নয়। আর দলগুলো 90 দিন আগে ইসির কাছে প্রাথমিক তালিকা জমা দেবে, এতে নির্বাচন কমিশন ওই তালিকা যাচাই বাছাই করতে পারবে। তার মতে এই ব্যবস্থা চালু হলে মনোনয়ন বাণিজ্য থাকবে না, কারণ এটা ছাড়া অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব না। একই সঙ্গে নির্বাচনে পুলিশ ও ম্যাজিস্ট্রেট না নিয়ে ইসির জনবল দিয়ে এটা পরিচালনা করতে হবে। প্রয়োজনে ছাত্র জনতা ও শিক্ষিত যুবকদের স্বেচ্ছাসেবক করা যেতে পারে বলেও জানান সাবেক প্রধান নির্বাচন কমিশনার। ইউনিয়ন পরিষদ, পৌরসভা, পৌর কর্পোরেশন, তারপরে উপজেলা, জেলা সংসদ, এই ইউনিয়ন পরিষদের এই ওয়ার্ডে যে পার্টি বেশি ভোট পাইছে
ওই পার্টির নমিনি এখানে কাউন্সিলর হবে, দোষ হবে? এত কোটি কোটি টাকা মানুষের দেওয়াল নষ্ট করা, কাগজ নষ্ট করা, মারপিট করা, নান কিছু করা, কি দরকারটা আছে? এক ইলেকশনে সব শেষ করে দেওয়া যায়। রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। সংঘর্ষ থামাতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ। প্রায় 2.5 ঘন্টা পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষের সময় যান চলাচল বন্ধ হয়ে আশেপাশের সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। গতকাল সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজের ছাত্রদের একটি বাসে ওঠাকে কেন্দ্র করে সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থীর সাথে হাতাহাতি হয়। এর জের ধরেই আজ সকালে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজে ভাঙচুর চালায়। এ খবর ছড়িয়ে পড়লে বেলা 2:45টার দিকে সিটি কলেজের শিক্ষার্থীরা রাস্তায় বেরিয়ে আসে। তারা সায়েন্স ল্যাবের দিকে যায়। এ সময় ঢাকা কলেজের শিক্ষার্থীরা বেরিয়ে এসে সায়েন্স ল্যাবের কাছাকাছি অবস্থান নেয়। এক পর্যায়ে দুই পক্ষ পরস্পরকে ইট পাটকেল ছুড়তে থাকে। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনী। দর্শক, এই ব্যাপারে আরও বিস্তারিত জানাতে রাজধানীর ধানমন্ডি সায়েন্স ল্যাব এলাকা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। নাজিম, পরিস্থিতি নিয়ন্ত্রণে তো টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে, তারপরে কি অবস্থা পরিস্থিতির, এখনকার অবস্থা জানাবেন? সরবে সন্ধ্যা 2.5 ঘন্টা পরে কিন্তু পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসছে। এর সাথে সাথে কিন্তু যান চলাচল শুরু হয়েছে। আসলে দুই পাশে আসলে ধানমন্ডি একটি গুরুত্বপূর্ণ আবাসিক এলাকা সহ নিউ মার্কেট এলাকা রয়েছে। সেই এলাকাটিতে কিন্তু যান চলাচল আজকে বুধবার কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এখানে যানজট তৈরি হয়েছে। সেই সাথে কিন্তু গাড়ি চলাচল কিন্তু তার স্বাভাবিক কার্যক্রম যে গতি থাকার কথা ছিল, আসলে 2.5 ঘন্টার পর যে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া এবং রণক্ষেত্র তৈরি হচ্ছিল, সেই জায়গাটি কিন্তু এখন শিথিল হতে কিছুটা সময় লেগেছে। সেই ক্ষেত্রে আমি এখন অবস্থান করছি ঠিক সিটি কলেজের সামনে। আসলে এখানে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে যদি একটু দেখাতে চাচ্ছি, সে ধানমন্ডি নিউ মার্কেটের সড়কটির পাশে যেটি রয়েছে সেটি জায়গাটি কিন্তু ধীরে গতিতে গাড়ি চলাচল করছে এবং দিনভর যে এখানে ধাওয়া পাল্টা ধাওয়া ঢাকা এবং সিটি কলেজের মধ্যে হয়েছে, সেখানে বেশ কিছু অবস্থান যে তাদের ইট পাটকেল সহ নিক্ষেপ করেছে, এই জায়গাগুলো এখন পড়ে রয়েছে এবং সেই ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যস্থতায় কিন্তু ঘটনা কেন্দ্র থেকে 2.5 ঘন্টা পরে কিন্তু উদ্ধার করেছে। আর বেশ কিছু যারা আসলে গুরুতর আহত হয়েছেন তাদেরকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। তো এখন বলা যাচ্ছে অন্যান্য সময়ের তুলনায় যে বিকেল 5টা সাড়ে 5টার পর থেকে কিন্তু যান চলাচল স্বাভাবিক হয়েছে। স্বাভাবিক হলেও আসলে ঘর ফেরত যারা ঘরে যাবেন, অফিস ব্যবসা বাণিজ্য শেষ করে, যেহেতু আসলে চন্দ্রিমা সুপার মার্কেট নিউ মার্কেট যে ব্যবসা প্রতিষ্ঠানে রয়েছে সবগুলো কিন্তু বন্ধ করে দিয়েছে। সেই কারণে কিন্তু কিছুটা চাপ তৈরি হয়েছে। আসলে যান চলাচল স্বাভাবিক থাকলেও একটু তীব্র আপনার যে গাড়ি চলার যে গতিটি রয়েছে সেটি অনেকটাই কিন্তু ধীর গতি। তো সব মিলে বলা যাচ্ছে পরিবেশ স্থিতিশীল হলেও স্বাভাবিক হয়ে আসতে হয়তো আরো কিছু সময় লেগে যাবে। সব মিলিয়ে এখন পর্যন্ত সিটি কলেজের আশপাশে সিটি কলেজের যারা শিক্ষার্থীরা তাদেরকেও ক্যাম্পাসে ফিরিয়ে নেওয়া হয়েছে। সেই সাথে ঢাকা কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে তারও কিন্তু ক্যাম্পাসে ফিরে গেছে। এর পরবর্তীতে কিন্তু পুলিশ কাঁদানি। নাজিম, ধন্যবাদ আপনাকে। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। শেখ হাসিনার ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় গণমাধ্যমের দায় রয়েছে উল্লেখ করে 2014 সাল থেকে চলতি বছরের 5 আগস্ট পর্যন্ত সাংবাদিকতার ভূমিকার শ্বেতপত্র প্রকাশ করার কথা জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে বলা হয়, গণমাধ্যমকে ফ্যাসিবাদ মুক্ত করতে না পারলে মুক্ত সাংবাদিকতা সম্ভব নয়। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর নতুন সরকারের যাত্রা শুরু হতেই আলোচনায় আসে সংস্কারের বিষয়। রাষ্ট্রের বিভিন্ন সেক্টরের সংস্কার উদ্যোগের পাশাপাশি সম্প্রতি কমিশন গঠন করা হয়েছে গণমাধ্যম সংস্কারেও। এমন পরিস্থিতিতে বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণহত্যায় গণমাধ্যমের ভূমিকা, জবাবদিহিতা ও সংস্কার প্রস্তাব শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়, যাতে অংশ নিয়ে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সহ বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন।
আমাদের অনেক ভাইকে অ্যারেস্ট করছে, পুলিশ হচ্ছে আমাদেরকে তখন সরাসরি লাঠিচার্জ করতে পারছে না, কারণ সেখানে অনেক সাংবাদিক ভাইরা ছিল এবং সেই সাথে সাথে তখন পুরো বিশ্বের কাছেই বাংলাদেশ অন্যতম একটা আকর্ষণের জায়গা। যখন দিগন্ত টেলিভিশন আমার দেশ পিস টিভিকে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং লেজুর ভিত্তি পরিহার করে সকল সাংবাদিকরা একযোগে তা প্রতিবাদ করতে পারেন নাই, তখন মনে হয়েছিল সাংবাদিকদের কোনো দল থাকতে পারে না, থাকতে পারে সততা এবং ন্যায় নীতি। ফ্যাসিস্ট রেজিমে দেখেছি তাদের সকল কর্মকাণ্ডই ছিল দেশ বিরোধী। তখন এই পুলিৎজার এবং হার্স্ট শুধুমাত্র ট্রেলার দেখিয়েছিলেন। অনুষ্ঠানে গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য সৈয়দ আফদাল হোসেন বলেন, গণমাধ্যমকে ফ্যাসিবাদ মুক্ত করতে না পারলে মুক্ত সাংবাদিকতা সম্ভব নয়। আওয়ামী লীগের বিচার যদি আমরা না করতে পারি তাহলে এই ফ্যাসিবাদ কখনই মুক্ত হবে না। তাই আসুন আমরা এই দাবি সবসময় সোচ্চার করি যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ করতে হলে, মুক্ত গণমাধ্যমের বাংলাদেশ করতে হলে ফ্যাসিবাদকে যে কোনো মূল্যে রুখে দিতে হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, শেখ হাসিনার ফ্যাসিবাদ কায়েমে গণমাধ্যমের দায় রয়েছে। শুধু জুলাই আগস্টের গণ অভ্যুত্থান নয়, অতীত থেকেই এই দায় খোঁজা হবে। গত 16 বছরে কার কি রোল ছিল সেটা নিয়ে গবেষণা করেন। কাউকে আমরা সুইপিং রিমার্ক না করি, কিন্তু আমরা প্রত্যেকটা এপিসি ঘুরে আসি, দেখি কিভাবে ওনারা এই ভয়াবহ যে একটা আওয়ামী লীগ রেজিম, এই যে শেখ হাসিনার রেজিম, যারা বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে খুন করতে দ্বিধাবোধ করে নাই, তাদেরকে সম্মতি উৎপাদন কারা করেছিলেন, কিভাবে করেছিলেন। ঢালাওভাবে কাউকে ফ্যাসিবাদ উল্লেখ না করে গণমাধ্যম নিয়ে সুষ্ঠু তদন্ত ও পর্যালোচনার পর একটি সঠিক তথ্য সবার সামনে তুলে ধরার পক্ষে মত দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। 2011 সালে যখন মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। বকেয়া বেতনের দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। এর আগে বেলা ৩টার দিকে 2 দিনের মধ্যে বেতন পরিশোধের আশ্বাসে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দিলেও ঘণ্টা খানেকের মধ্যে আরেকটি পক্ষ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। তাদের দাবি আজই বকেয়া পরিশোধ করতে হবে। গাজীপুরের চক্রবর্তী এলাকায় আজ ৫ম দিনের মতো মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। অন্যদিকে বেলা 11:30টার দিকে জিরানি এলাকায় একই মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন হামিম গ্রুপের দ্যাটস ইট নিটওয়্যার কারখানার শ্রমিকরা। অভিযোগ, সকাল 6টার দিকে কারখানার সামনে বাস চাপায় তাদের 3 জন সহকর্মী আহত হয়। ফ্লাইওভার নির্মাণ ও কারখানার অব্যবস্থাপনা দূর করা সহ বিভিন্ন দাবি তোলেন শ্রমিকরা। দিনভর বিক্ষোভে নবীনগর চন্দ্রা মহাসড়কে তৈরি হয়েছে দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়েছেন এই রাস্তা ব্যবহারকারীরা। ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যুর ঘটনায় 8 দফা দাবিতে জাহাঙ্গীরনগর ব্লকেট কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। সকাল 7:45 থেকে বিশ্ববিদ্যালয়ের সব দরজায় তালা ঝুলিয়ে দিয়ে প্রধান ফটকে 8 দফা দাবিতে অবস্থান নিয়েছেন তারা। এই সময় নিহত শিক্ষার্থীর পরিবারকে যথাযথ আর্থিক ক্ষতিপূরণ, অদক্ষ নিরাপত্তা কর্মীদের প্রত্যাহার এবং 24 ঘন্টার মধ্যে সিসিটিভি ক্যামেরাগুলো সচল করা সহ নিরাপদ ক্যাম্পাসের দাবি জানান শিক্ষার্থীরা। এদিকে রাচির মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে ডেপুটি রেজিস্ট্রার সহ 4 জন কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার ক্যাম্পাসের শহীদ মিনার সংলগ্ন নতুন কলা ভবনের সামনের রাস্তায় ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় নিহত হন আফসানা করিম রাচি। সকাল থেকেই আমরা মিছিল করেছি এবং প্রশাসনের কাছে আমাদের দাবি দেওয়া তুলে ধরেছি। গতকালকে থেকে আমাদের আন্দোলনটা শুরু করছি, ডিসি ভবনে গিয়ে ডিসির সাথে আমরা কথা বলেছি এবং আজকে সকালবেলা হচ্ছে আমরা সকাল থেকে ভোর থেকে মূলত ভোর 6টা থেকে হচ্ছে জাহাঙ্গীরনগর ব্লকেটটা শুরু করেছি। হত্যাকাণ্ডের বিচার হয় এবং আগামীতে যাতে কোনো আমাদের আর কোনো বোন বা ভাই মারা না যায়। সংবাদের এ পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার ডিবিসি সংবাদে। এবার খেলার দুনিয়ার আপডেট জানাবেন সহকর্মী কনক মাহমুদ। শরীফ আলম তরণী, আপনাকে ধন্যবাদ। সবাইকে আমন্ত্রণ খেলার দুনিয়ায়। দেশ বিদেশের খেলাধুলার আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি কনক মাহমুদ। ওয়েস্ট ইন্ডিজ সফরে এবার প্রত্যাশা পূরণ করবে টাইগাররা। নিজেদের সেরা খেলাটা খেলতে পারলেই সেটা সম্ভব, তেমনটাই মনে করছেন নির্বাচক আব্দুর রাজ্জাক। একই সঙ্গে ক্রিকেটারদের জন্য বার্তাও দিলেন এই নির্বাচক। বললেন, NCL এ ভালো করার মধ্য দিয়ে অনেক ক্রিকেটারই নিজেদের যোগ্য করে তুলছেন জাতীয় দলের জন্য। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে 2009 সালে প্রথম ও শেষবারের মতো টেস্ট সিরিজ জিতেছিল বাংলাদেশ। সেই সিরিজের পর ক্যারিবিয়ানদের মাটিতে 6টা টেস্টে অংশ নিয়ে জয় তো দূরের কথা, ড্রও করতে পারেনি টাইগাররা। সেই আফসোস থেকেই হয়তো নির্বাচক আব্দুর রাজ্জাক বললেন, এবার প্রত্যাশা পূরণ করবে বাংলাদেশ দল।
আমি আশা করব যে এবার আমাদের প্রত্যেকটা সেক্টরে ক্লিক করবে, লাইক পাকিস্তানে যেমন হয়েছে, আমরা আমাদের ড্রিম টেস্ট সিরিজ খেলেছি। তো আমিও আশা করব যে ওয়েস্ট ইন্ডিজে আমরা ওইভাবেই শুরু করব এবং ওইভাবেই খেলে ফিরবো দেশে, স্পেশালি টেস্ট সিরিজ। সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশের পারফরমেন্স ভালো না হওয়ার কারণটা যেন এই নির্বাচক নিজ মুখেই বললেন। ক্রিকেটারদের কাছে হটকেক টি-20, কারণ এই ফরম্যাটে মেলে কারি কারি টাকা, কিন্তু সেই টি-20তেও তো টাইগারদের পারফরমেন্স তলানিতে। সবাই টি-20টাকেই ক্রিকেট মনে করছে। আমার কাছে যেটা মনে হয় যে বিপিএল থেকে আপনার প্রিমিয়ার লিগে হয়তো বেশি আর্ন করে প্লেয়াররা, বাট তারপরেও কেন যেন সবার টি-20-র উপর একটা এক্সট্রা ঝোঁক আছে। চলমান জাতীয় লিগে ক্রিকেটারদের পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট নির্বাচক আব্দুর রাজ্জাক। ওয়েস্ট ইন্ডিজে অবস্থানরত তরুণ ক্রিকেটারদের জন্যও কৌশলে দিলেন বার্তা। টাইগার স্কোয়াডের অনেক পজিশনের ক্রিকেটারদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে অমিত হাসান, ইফতেখার ইফতিরা। প্রচুর প্লেয়ার দেখা যাচ্ছে যারা ভালো করছে। এবার আমি কখনোই বলতে পারবো না যে এই ছেলেকে নিলে এই ছেলে ভালোই খেলবে। তো যেহেতু আমাদের দেখার জায়গা এই জায়গাগুলো, সেটাতে আমরা চেষ্টা করছি দেখার, এবং ডেফিনেটলি অমিত হাসানের নাম বলেছেন। অমিত খুবই সিগনিফিক্যান্ট পারফর্ম করছে। ক্রিকেটের 3 ফরম্যাটেই ধুঁকছে বাংলাদেশ, কোনোটাতেই নেই জয়ের ধারাবাহিকতা। সেই দুঃসময় কাটাতে এনসিএলকে পাখির চোখ করে রেখেছে বিসিবি। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা। পুরুষদের পর এবার নারীদের নিয়েও বিপিএল আয়োজনের কথা ভাবছে বিসিবি। এই জন্য নারী ক্রিকেটারদের উপযোগী করে গড়ে তুলতে বয়সভিত্তিক একাধিক টুর্নামেন্ট আয়োজন করবে বোর্ড। বাংলাদেশ আয়ারল্যান্ড দ্বিপাক্ষিক সিরিজের টাইটেল ঘোষণা অনুষ্ঠানে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম এই কথা জানান। দেশের ক্রিকেটে সুযোগ সুবিধায় এখনও ঢের পিছিয়ে নারীরা, যে কারণে গড়ে ওঠেনি পেশাদারিত্ব। তবে নারীরা থেমে নেই, সুযোগ পেলেই নিজেদের মেলে ধরছেন। তাই পৃষ্ঠপোষকরা এগিয়ে আসছে, আগ্রহ বাড়ছে ব্রডকাস্ট প্রতিষ্ঠানগুলোরও। বাংলাদেশ আয়ারল্যান্ড নারী ক্রিকেট সিরিজ আসন্ন, এজন্য এবার টাইটেল পাওয়ার্ড বাই সবকিছুতেই আগ্রহ দেখিয়েছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান। দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান স্কয়ার আসন্ন সিরিজের প্রধান পৃষ্ঠপোষক। পৃষ্ঠপোষকদের আগ্রহ দেখে বিসিবির ভাবনার পালকে যুক্ত হচ্ছে নতুন অনেক কিছুই। নারী বিপিএল এর মধ্যে অন্যতম। মেয়েদের বিপিএল করতে গেলে আমার এই মুহূর্তে মনে হয় যে স্ট্যান্ডার্ডে আমাদের পৌঁছতে হবে সেই স্ট্যান্ডার্ডে পৌঁছেছে কিনা সেই প্রশ্ন চলে আসে। আমার মনে হয় যে মেয়েদের আরও অনেক টুর্নামেন্ট করা উচিত। যত আর্লি আমরা পিক করতে পারবো, যত আর্লি ওদেরকে মাঠে নিয়ে আসতে পারবো, আমাদের পাইপলাইনটা তত স্ট্রং হবে কিন্তু, এবং উপরের দিকে আমরা ভালো খেলোয়াড় পাবো। সেদিকেই আমরা অ্যাকচুয়ালি মনোযোগী হবো এখন। তবে নারীদের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আগে একাধিক বয়সভিত্তিক আয়োজন করতে হবে বলে জানালো বোর্ড কর্তারা। এই খেলার জায়গাটাতে আমাদের যথেষ্ট ঘাটতি আছে, আমরা যথেষ্ট খেলার সুযোগ তৈরি করে দেই না। সো লম্বা সময় ধরে আমরা শুধু জাতীয় দলকে নিয়ে ব্যস্ত ছিলাম। আমরা আন্ডার 18টাকে শক্ত একটা প্ল্যাটফর্মে দাঁড় করাতে চাই। সেটা যদি আমরা করতে পারি তারপরে আন্ডার 16 আমরা যাব। কিন্তু এইজ গ্রুপের যে কনসেপ্টটা আছে, ছেলেদের ক্ষেত্রে যেটা আছে, মেয়েদের ক্ষেত্রেও সেটাকে আমরা আরো প্রসারিত করব। নারী পৃষ্ঠপোষকতার এই ধারা ভবিষ্যতে ধরে রাখতে আশাবাদী বিসিবি। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ। সাফজয়ী নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনার হাতে 20 লাখ টাকার চেক তুলে দিয়েছেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। নারী ফুটবল দলের পক্ষে সেই চেক গ্রহণ করেছেন সাবিনা। জানিয়েছেন ক্রিকেট বোর্ডের দেয়া এই পুরস্কার পুরো দলকে উজ্জীবিত করবে। সাফল্য আসলে মূল্যায়ন আটকে রাখা যায় না, তারই বড় উদাহরণ বাংলাদেশ নারী ফুটবল দল। সাফের সাফল্য বদলে দিয়েছে মেয়েদের প্রায়োরিটি। ব্যাক টু ব্যাক সাউথ এশিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্ব অর্জন করা নারী ফুটবলারদের এবার পুরস্কৃত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি সভাপতি ফারুক আহমেদ ঘোষণা দিয়েছিলেন আগেই, এবার দলের অধিনায়ক সাবিনার হাতে তুলে দিয়েছেন 20 লাখ টাকার চেক। ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ বলছেন, মেয়েদের সাফল্য শুধু ফুটবল নয়, গোটা ক্রীড়াঙ্গনের জন্যই অনুপ্রেরণা। ক্রিকেট ফুটবল আলাদা কিছু না, এটা লিগে পুরোটা মিলে স্পোর্টসের অংশ। সো আমরা অ্যাজ এ বাংলাদেশ উই আর ভেরি প্রাউড, অ্যান্ড এটা আরও স্পেশালি আরও বেশি হ্যাপি দ্যাট গতবারের পরে এবার আবার হয়েছে। তার মানে এটা ওয়াজ নট এ ফ্লুক, এটা আমরা আবার মেয়েদের টিম প্রুভ করেছে। সো আই এম এক্সট্রিমলি হ্যাপি। চেক গ্রহণের পর সাবিনা জানিয়েছেন বিসিবির এই পুরস্কার পুরো দলকে উজ্জীবিত করবে। এটা অবশ্যই আমাদেরকে আসলে অনুপ্রাণিত করে, এবং সকল সেক্টর থেকে যখন এমনভাবে সবাই মোটিভেট করে, এটা অবশ্যই অনেক আনন্দের, এবং আমি মনে করি যে এটা খুবই একটা পজিটিভ দিক। গতবার সাফে চ্যাম্পিয়ন হওয়ার পরও নারী দলকে অর্থ পুরস্কার দিয়েছিল বিসিবি, যদিও সেবার পরিমাণটা ছিল আরও বেশি। শেখ আশিক, ডিবিসি নিউজ, ঢাকা।
ফেডারেশন কাপে এবার একই গ্রুপে লড়বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান। বুধবার বাফুফে ভবনে হয় টুর্নামেন্টের ড্র। ৩ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে এবার থাকছে না কোনো সেমিফাইনাল। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের আদলে টুর্নামেন্টের এই নতুন ফরম্যাট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্লাব কর্তাদের। গেল ২৬ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে বাফুফের নির্বাচন। ফুটবল পরিচালনায় এসেছে নতুন কমিটি, নতুন করেই তারা সাজাচ্ছে রোডম্যাপও। ফেডারেশন কাপ 2024 এবং 25-এর ড্র অনুষ্ঠান হতে যাচ্ছে। 22 নভেম্বর চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু 2024-25 মৌসুম। 3 ডিসেম্বর মাঠে গড়াবে ফেডারেশন কাপ, তারই ড্র হলো বুধবার। এবার নিয়মে এসেছে পরিবর্তন। আসরে 4 বা 3 গ্রুপের বদলে করা হয়েছে 2টি গ্রুপ। থাকছে না কোনো সেমিফাইনাল ম্যাচও। 2 গ্রুপের 2 চ্যাম্পিয়ন কোয়ার্টার ফাইনাল খেলবে। বিজয়ী দল সরাসরি পৌঁছে যাবে ফাইনালে। অপেক্ষায় থাকবে রানার্স আপ দল। কোয়ার্টার ফাইনালে 2 রানার্স আপের প্রতিযোগিতায় যারা জিতবে তারা খেলবে অপেক্ষায় থাকা দলটির সাথে। সেখানে যে দল জিতবে তারাই যাবে ফাইনালে। এমন নিয়মে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন ক্লাব কর্তারা। অনেক সময় আছে যে ম্যাচ না জিতে বা কোনো পয়েন্ট না পেয়েও অনেকে পার হয়ে যায় নকআউট স্টেজে, এবং নকআউট স্টেজে গিয়ে তারপরে খেলাটা ডিফারেন্ট করে ফেলে। তো এবার যেই ক্ষেত্রে একটা ধারাবাহিকতা থাকবে, সবাইকে খেলে জিতে নিজেদেরকে প্রমাণ করে আর কি ফাইনালে আসতে হবে। লিগের ফাঁকে ফাঁকে খেলা, এটা একটা নতুন সিস্টেম করে করছে, যেটা আমরা এখনো হ্যাবিচুয়েট না। আমাদের এটা হলো যে একটা টুর্নামেন্ট শেষ হওয়ার পরে পরবর্তী খেলাটা, এটাই আমরা অভ্যস্ত। এটা খুবই ভালো আইডিয়া, খেলার সুযোগটা বাড়াইছে এবং টুর্নামেন্টের ভালো টিমগুলো ধরে রাখার জন্য যে নিয়মকানুনগুলো আমরা অন্যান্য টুর্নামেন্টে দেখে থাকি, সাপোজ ক্রিকেটে বিপিএল বলি, আইপিএল বলি, সেই ফরম্যাটটা ফলো করছে সেমিফাইনালের ক্ষেত্রে। তবে লিগ কমিটির চেয়ারম্যান বলছেন ভিন্ন কথা। দলগুলোকে বেশি বেশি খেলার সুযোগ করে দেয়া হয়েছে নতুন নিয়মে। এক সময় দেখা যায় যে যারা সেমিফাইনালে খেলে, গ্রুপ চ্যাম্পিয়ন টিমগুলো হঠাৎ করে একটা খেলায় দুর্ঘটনার সম্মুখীন হয়ে যেতে পারে। তো তাদেরকে আর একটা সুযোগ দেওয়ার জন্য যারা রবিন লিগ পর্যায়ে ভালো খেলে আসছে তাদেরকে যেন একটা বাড়তি সুযোগ থাকে, সেই জন্য কিন্তু আমরা এই নিয়মটা প্রচলন করেছি। আসরে ভেন্যু রাখা হয়েছে বসুন্ধরা কিংস এরিনা, ময়মনসিংহ ও কুমিল্লা স্টেডিয়াম। 3 ডিসেম্বর কুমিল্লায় বসুন্ধরা কিংস ও ব্রাদার্স ইউনিয়নের ম্যাচ দিয়ে শুরু হবে ফেডারেশন কাপ। 7 জানুয়ারি একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে ঢাকা ডার্বি। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। যুব বিশ্বকাপে খেলতে চায় বাংলাদেশ হকি দল। এই লক্ষ্যে যুবরা এবার অংশ নিচ্ছে এশিয়া কাপে। ওমানের এই আসরের সেমিফাইনালে খেলায় টার্গেট খেলোয়াড়দের। এদিন হকি ফেডারেশন পরিচালনায় গঠিত অ্যাডহক কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 26 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পুরুষ ও 7 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর নারীদের খেলা। ওমানের মাস্কাটে আসরে অংশ নিচ্ছে হকিতে এশিয়ার সেরা 10টি দেশ। বিকেএসপিতে বাংলাদেশ দলের প্রস্তুতি হয়েছে 3 মাসের। রাজধানীতে অনুষ্ঠিত হয় 2 দলের জার্সি উন্মোচন অনুষ্ঠান। 2025 বিশ্বকাপের আসর বসবে ভারতে, যেখানে অংশ নেবে এশিয়া কাপের সেরা 6 দল। এর আগে হকি ফেডারেশন সভাপতির সাথে বৈঠক করে ফেডারেশনের নবনিযুক্ত অ্যাডহক কমিটি। এই ছিল আমার কাছে খেলার দুনিয়ার সবশেষ খবর। ফিরে যাচ্ছি সুরভি আলম তরণীর কাছে। কনক মাহমুদ, ধন্যবাদ আপনাকে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।